দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। ধন্যবাদ। আমরা শুরুতে জানতে চাই যে মেসি কি শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিলেন? অ্যাবসলিউটলি, মানে এই ম্যাচে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে একজনই পার্থক্য, সেটা হচ্ছে লিওনেল মেসি। এবং সত্যিকার অর্থে ৩৯ বছর বয়সী একজন এই পরিমাণ ইম্প্যাক্ট রাখতে পারেন একটা ম্যাচে, বিশেষ করে বিশ্বকাপের সেমিফাইনালে, যেখানে দল পিছিয়ে আগে যা হয়েছে, কিন্তু এই যে পার্টিকুলার ম্যাচটা যদি ধরেন, এখানে আমাদের রিপোর্টের মধ্যে একটা লাইন ছিল যে ৮৬-তে হ্যান্ড অফ গড, মানে যেটা নিয়ে অনেক বিতর্ক, ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছিলেন, তখন ভিএআর ছিল না, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু এবার আসলে সেই ইংল্যান্ড দেখলো ফুট অফ গড, মানে মেসির পায়ের অ্যাকুরেসি কি পরিমাণ। আপনি যদি ৮৫ মিনিট থেকে যখন সমতায় ফিরলো, তারপরে আমরা আগের ম্যাচগুলোতেও দেখেছি যে আর্জেন্টিনা কিন্তু শেষে কিন্তু এমনভাবে মোমেন্টামটা ধরে ম্যাচের, যে লাস্ট ১৫-২০ মিনিট প্রতিপক্ষ একদম নাজেহাল হয়ে যায়। আমরা সেটা কেপ ভার্দের বেলায় দেখেছি, আমরা সেটা মিশরের বেলায় দেখেছি, সবগুলো ম্যাচেই দেখেছি। ফলে এই জায়গাটায় মেসি একা গতকাল, মানে যে ম্যাচটা হয়ে গেল গত রাতে, সেখানে দুটো অ্যাসিস্ট করেছেন। তার যে দুজন গোল করেছেন দুটোই তার পাস থেকে করা, এবং বিশেষ করে আমি উইনিং গোলটার কথা বলবো। যখন ইনজুরি টাইমে ম্যাচ ঢুকে গেছে, তখন তিনি একা ডিফেন্ডার দুজনকে কর্নারের দিকে টেনে নিয়ে, মানে পেনাল্টি বক্সের কোনার দিকে টেনে নিয়ে যে ক্রসটি করেছেন, এবং খুবই লক্ষণীয় হচ্ছে সেই ক্রসটি কিন্তু ডান পায়ের ছিল। আমরা সবাই জানি যে মেসি বাম পায়ে অনেক বেশি স্ট্রং, মানে বাম পায়ে তিনি শট বেশি নেন, কিন্তু ডান পায়ের ক্রস একদম অ্যাকুরেটলি লাউতারো মার্টিনেজের দুই ডিফেন্ডারের মাঝখানে তিনি ছিলেন, যে হেডটা দিয়ে উইনিং গোলটা হলো। সো এটা অ্যাবসলিউটলি মেসি ছাড়া সম্ভব নয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং তিনি একাই এই ম্যাচটায় পার্থক্য গড়ে দিলেন। আমরা কিন্তু আসলে চমৎকার একটি খেলা দেখলাম। এই খেলার ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরও ইংল্যান্ডের হারের কারণ কি হতে পারে? দেখেন, আমরা আরেকটা রিপোর্টে দেখিয়েছি ওয়েন রুনি, ইংল্যান্ডের যে গ্রেট ফুটবলার, তিনি একটা সরাসরি কথা বলেছেন যে ৫৫ মিনিটে যখন ইংল্যান্ড এগিয়ে গেল ১-০ গোলে, তারপরে কেন ইংল্যান্ড এতটা ডিফেন্সিভ হয়ে গেল, কোচ কেন এতটা ডিফেন্সিভ ফুটবল ফরমেশনে চলে গেলেন, এটাতে তিনি বিস্মিত হয়েছেন, এবং তার সেই হারের কারণটা টুখেলকেও নিতে হবে। যদিও টমাস টুখেল পরে একটা কথা বলেছেন যে অনেক বেশি ভ্রমণ আমাদের করতে হয়েছে, আমাদের লাল কার্ড ছিল, যে কারণে তারা হয়তো চিন্তা করেছে যে যেহেতু ১ গোলের লিড আছে এবং তাদের ডিফেন্ডিংটা ভালো, তারা সেই কারণে গুটিয়ে নিয়েছে। কিন্তু একটা জিনিস তারা ভুল করেছে, যে যেভাবে মেক্সিকোকে রোখা গেছে, মেক্সিকো আর আর্জেন্টিনা তো এক না, এবং আর্জেন্টিনার এটা তো দেখাই ছিল যে আগের কয়েকটা ম্যাচে তারা শেষে ১০ মিনিট অনেক বেশি পেনিট্রেট করে প্রতিপক্ষকে, এত বেশি চাপিয়ে রাখে যে সেখান থেকে গোল যে কোনো সময় বেরোতে পারে। এটা জানা থাকার পরেও ওনার কোনোভাবেই উচিত হয়নি ডিফেন্সিভ ফুটবলে যাওয়া। এবং সত্যিকার অর্থে আপনি যখন বল পজিশন দেখবেন, সেখানে প্রায় ৭০-এর কাছাকাছি, ৬৫-র উপরে হচ্ছে আর্জেন্টিনা, এবং ইংল্যান্ড ৩৫-এর দিকে। ফলে এটা হয়েছেই কিন্তু ওই যে লিড নেওয়ার পরের টাইমটা, কারণ তখন পুরাটাই আর্জেন্টিনার পায়েই বল ছিল, এবং তারা একটার পর একটা অ্যাটাক করেছে। ইংল্যান্ডের তো বরং লাক ভালো যে দুইটা বল পোস্টে লেগেছে, বা গোলকিপার সেভ করেছেন, পিকফোর্ড ভালো কিছু সেভ করেছেন। তা না হলে কিন্তু ব্যবধান মানে আরও বড় হতে পারতো, এবং খেলায় আর্জেন্টিনা আরও আগেই ফিরে আসতে পারতো, কিংবা লিড নিয়ে ফেলতে পারতো। এখন সব কিছু মিলে এখানে অবশ্যই কাটাছেড়া হবে যে ইংল্যান্ড এই ডিফেন্সিভ ফুটবল খেলে এইভাবে ফাইনালে যাওয়ার চেয়ে অবশ্যই আর্জেন্টিনা অনেক বেশি বেটার এবং প্রাণবন্ত ফুটবল খেলেছে। এবং আমরা যেটা ফাইনালের লাইন আপ তো পেয়ে গেলাম, স্পেন এবং আর্জেন্টিনা, তারা দুদলই এমন ফরমেশন বা এমন স্টাইল মেনটেন করে খেলে যে কোনো সন্দেহ নেই একটা এন্টারটেইনিং ফাইনাল আমাদের জন্য অপেক্ষা করছে, এবং যেখানে বেস্ট পসিবল দুটো দলই আমার ধারণা মানে সেখানে জায়গা করেছে। অবশ্যই আমি সেই প্রসঙ্গে আসতাম যে স্পেন আর্জেন্টিনা ফাইনাল, সেরা দু দলই তো এসেছে, তো এই ব্যাপারে আসলে আপনার কি মতামত? সেরা দু দল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি যদি দেখেন যে সেমিফাইনাল যে লাইন আপ ছিল, সেই লাইন আপে ফ্রান্স এবং স্পেন, যদিও মানুষ ফ্রান্সকে এগিয়ে রাখছিল, কিন্তু সেখানে স্পেন ওখানে বুঝিয়ে দিয়েছে যে আলটিমেটলি এখনও ফুটবলের জয়টাই আগে। ফুটবলের জয় আমি এই জন্য বলছি যে দেখেন, এখন একটা ফর্মুলা আছে যে জয়ের জন্যে খেলাকে খুন করা হয়, মানে কিল দ্য গেম, যেটা ইংল্যান্ড গত রাতেও করতে গিয়েছিল, যে মানে তারা ভালো ফুটবল, সুন্দর ফুটবলের দরকার নেই, আমি জাস্ট রেজাল্ট আনার জন্য একটা গোল দিলাম এবং তারপরে সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছি। এভাবে ফ্রান্সও কিছুটা ফিজিক্যাল ফুটবল খেলে, এবং ফ্রান্স দেখা গেছে প্রথম সেমিফাইনালে সেখানে সেটা কাজে আসে নাই, এবং তারা সেদিন খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু ইংল্যান্ডের বেলায় যেটা হয়েছে এই ম্যাচে, যে ইংল্যান্ড কিন্তু ফার্স্ট হাফ যদি বলি বা গোল পাওয়ার আগ পর্যন্ত কিন্তু প্রায় সমানেই খেলা চলছিল, সেখানে দুই দলই বিভিন্ন ধরনের অ্যাটাক করছিল, কে একটু বেশি কম সেটা আলাদা হিসাব। কিন্তু একটা বিষয় ছিল, শুরু থেকেই খেলার টেম্পোটা অনেক হাই ছিল, মানে অনেক বেশি ফাউল হচ্ছিল, রেফারি বরঞ্চ অনেক দেরিতে কার্ড ইন্ট্রোডিউস করেছেন, কারণ আরও আগে যদি কার্ড বের করতেন হয়তো ম্যাচটা আরও বেশি দ্রুত গরম হয়ে যেত। ফলে এটা সামলাতে হিমশিম খাচ্ছিল, কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে একটা পারফেক্ট গোল যখন ইংল্যান্ড দিল, তারপরে
ম্যাচটা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ ছিল, বরঞ্চ ওখানে ইংল্যান্ড যে ভুলটা করেছে যে ওই সময় 2-3টা কাউন্টার অ্যাটাকের সুযোগ তাদের সামনে এসেছিল, তারা সেগুলো কাজে লাগাতে পারেনি। কারণ আপনি যদি 2-0-তে এগিয়ে যেতে পারতেন হয়তো সিনারিওটা ডিফারেন্ট হতো, বাট যখন আপনি 1-0-তে থাকলেন এবং আর্জেন্টিনা যখন ওই পরিমাণ আক্রমণ শুরু করলো, তখন আসলে ইংল্যান্ডের ভেঙে পড়া ছাড়া কোনো পথ ছিল না। আপনি যে প্রশ্নটা করেছেন স্পেন এবং আর্জেন্টিনা, ডেফিনেটলি ড্রিম ফাইনাল, ডেফিনেটলি এই বিশ্বকাপের সবচেয়ে বেস্ট দুটো দল ফাইনালে এসেছে। এবং আমরা দেখছি যে গোল্ডেন বুটের এই রেসের মধ্যে মেসি এমবাপ্পের এই যে তাদের যে দ্বৈরথ, এটা নিয়ে কি বলবেন? তাই না, এই দ্বৈরথ শুরু থেকেই ছিল, মানে আমরা যখন বিশ্বকাপ শুরু হয়েছে গ্রুপ পর্ব থেকেই শুরু হয়ে গিয়েছিল তাদের মধ্যে এই লড়াইটা। এবং আজকে যখন আমরা প্রায় শেষ প্রান্তে, দুজনেরই আর একটা করে ম্যাচ আছে, থার্ড প্লেস ম্যাচ খেলবেন এমবাপ্পে এবং বিশ্বকাপ ট্রফি জেতার ম্যাচ খেলবেন মেসি। দুজনই সমান জায়গায় আছেন, 8টা করে গোল, অ্যাসিস্টে মেসি একটু এগিয়ে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু থার্ড প্লেস ম্যাচটা একটু প্রেশারলেস ম্যাচ, সেখানে যদি এমবাপ্পে বেশি গোল করে গোল্ডেন বুট জিতেও নেন, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে গোল্ডেন বল মেসির কাছেই যাচ্ছে। আর যদি মেসি গোল্ডেন বুট নিয়ে নেন, তাহলে এমনও হতে পারে যে গোল্ডেন বল এবং বুট দুজনই একই জন পাচ্ছেন, এরকমও সম্ভাবনা আছে। কারণ আবার বলছি, 39 বছর বয়সে একজন মানুষ কিভাবে এই লেভেলের ফুটবল খেলেন এবং এরকম একটা প্রেশার ম্যাচ, এর আগে তিনি একাধিক 120 মিনিটের ম্যাচ খেলেছেন। 120 মিনিটের ম্যাচ খেলা নট এ ম্যাটার অফ জোক, এবং একাধিক নকআউট ম্যাচ। এবং আজকে যেটা আমরা দেখলাম, এটা আসলে বিশ্বাস করা কঠিন। এবং উই আর সো লাকি যে আমরা মেসির খেলা দেখে, মানে আমাদের জেনারেশনে মেসির খেলাটা দেখতে পারলো। একটা সময় যেমন আমরা, মানে আমি যখন একদম ছোট তখন ম্যারাডোনার মানে শুধু কিছু ক্লিপিংস পেয়েছি, আমাদের আগের জেনারেশন ম্যারাডোনার খেলা পেয়েছে। এবং আপনারা যারা এখন মানে মেসি দেখে আপনারা মানে ফুটবলটার থেকে পরের ধাপে যাবেন। আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ফাইনালে একটা মজার দ্বৈরথ হবে। সেটা হচ্ছে মেসির সঙ্গে আগামীর মেসির লড়াই। মানে আমি ইয়ামালকে আগামীর মেসি বলতে চাই। আজকে তার বয়স 19 এবং তিনি 17 বছর বয়সে কিন্তু ইউরো জিতেছেন। মানে এটা এত কম বয়সে ইউরো জেতা, এটা অবিশ্বাস্য রেকর্ড। আজকে 19 বছর বয়সে উনি বিশ্বকাপ ফাইনাল খেলবেন এবং যার সঙ্গে খেলবেন তিনি আবার সব ধরনের সাফল্যের পথ পাড়ি দিয়ে এসেছেন, লিওনেল মেসি। ফলে সেটার একটা ইন্টারেস্টিং লড়াই হবে যে এখনকার মেসির সঙ্গে আগামীর মেসির। আমরা আশাবাদী যে সেরা টিমই যেন জিতে, এটা নিয়ে। ধন্যবাদ রাকিবুল হাসান আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।